এই যে ছবিটা দেখছেন সেটা হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল করেছে ছাত্র শিবির এবং ইনক্লাব মঞ্চের সদস্যরা। এটা কিসের ইঙ্গিত? এটি হলো আগামী নির্বাচনে জামাতে ইসলামী অন্যতম অংশীদার হিসেবে জায়গা দখল করতে মাঠে নেমেছে। আর সেই লড়াইয়ে মাঠ পর্যায়ে জমি দখল করতে পুরো দমে কাজ শুরু করেছে ছাত্র শিবির। আগামী নির্বাচনে জামাতে ইসলামীকে বেশি আসন পাইয়ে দিতে মরিয়া পন্থা নিয়েছে ছাত্র শিবির। তারা সেই মডেলকেই হাতিয়ার করেছে যা তাদের চূড়ান্ত সাফল্য এনে দিয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে তারা যে সাফল্য পেয়েছে সেটিকেই তারা আধারশিলা বানাতে চাইছে। প্রশ্ন হলো, সেই আলাদিনের চেরাগটি ঠিক কি, যার সাহায্যে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করছে? 2024 সালে বাংলাদেশে কোটা আন্দোলন যখন ভোল বদলাতে শুরু করে তখনই আঁচ করা গিয়েছিল আন্দোলনের পিছনে রয়েছে ছাত্র শিবির। হিজবুত তাহরির সহ বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে তারা হাত মিলিয়ে পুলিশ সহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এমনকি আওয়ামী লীগের ছদ্মবেশে অস্ত্র চাপাতি হাতেও তারা মাঠে নেমে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলা চালায়, যাতে সাধারণ মানুষ মনে করে যে শেখ হাসিনার হয়ে ছাত্রলীগের কর্মীরা হত্যালীলা চালাচ্ছেন। ছাত্র শিবিরের বহু ছাত্রছাত্রী এমনকি নেতৃস্থানীয় সদস্যরা ছাত্রলীগের বেশ ধরে ঘাপটি মেরে ছিল বিশ্ববিদ্যালয়গুলিতে। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন। তার ঠিক 1 মাস পরেই দেশের রাজনীতিতে একের পর এক চমক আসে। দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা হিসেবে যাকে চিনত সবাই, সেই সাদিক কায়েম আত্মপ্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে। প্রকাশ্যে আসে ঢাবির শিবির সেক্রেটারি SM ফারাদ। এরপরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একই চিত্র ধরা পড়ে। আসতে থাকে একের পর এক ছাত্র শিবিরের নেতাদের নাম, যারা জামাতের হয়ে ছাত্রলীগের ছদ্মবেশে ঢুকেছিল। চলতি বছরের 17ই অক্টোবর আরও একটি খবর গোটা দেশকে বিস্মিত করে তুলল। ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসুর ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিপুল জয় বুঝিয়ে দিল তারা কতটা সফল। অর্থাৎ তারা রাজনীতির মাঠে জয় ছিনিয়ে নিতে যে গুপ্ত কৌশল যে নিচ্ছে তা স্পষ্ট ও প্রমাণিত। ছাত্র জনতা ঘুমায়নি। জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না। আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন, আপনাদের পতিত ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করবে বলছে অন্তর্বর্তী সরকার, কিন্তু জামাতে ইসলামী কি সত্যি যেতে চায় সেই নির্বাচনে? না, বরং তারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে চেপে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য সময় নিতে চায়। সেই বার্তাই দিলেন সাদিক কায়েম। তারা স্পষ্টভাবে বলছে সংস্কার ছাড়া তারা নির্বাচনে যেতে রাজি নয়। চলতি বছরে ফেব্রুয়ারিতে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল জামাতের নেতারা। পরে গড়িমসি করে নানা অজুহাত দেখিয়ে অবস্থান বদলের নাটক করে তারা। গত 11ই নভেম্বর জামাতের আমির জানায় জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। অথচ এর আগে অর্থাৎ সেপ্টেম্বরে তারা জানিয়েছিল পিআর পদ্ধতিতে নির্বাচন আদায় করেই তারা নির্বাচনে যাবে। মানেটা হলো পিআর পদ্ধতি না হলে নির্বাচন বানচালের পুরো প্রয়াস চালাবে জামাত। আর সেই মডেলেই আজও কাজ করে যাচ্ছে ছাত্র শিবির। কিন্তু কেন? প্রশাসনের উপর প্রভাব বিস্তার করতে কি? জামাত যে কাজটা করছে বা এই যে নেগোসিয়েশন যেটা চালাচ্ছে পিআর নিয়ে, এটাকে আমরা একটা রাষ্ট্রবিজ্ঞানে আমরা একটা শব্দ ব্যবহার করি, এটাকে আমরা বলি ব্রিঙ্কম্যানশিপ। ব্রিঙ্কম্যানশিপের অর্থটা হচ্ছে এটা এক ধরনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেখানে হচ্ছে আপনি আপনার প্রস্তাবটাকে, ব্রিঙ্ক মানে হচ্ছে খাদের একদম চূড়া, ঠেলতে ঠেলতে হচ্ছে আপনি একদম খাদের চূড়ায় নিয়ে যাচ্ছেন। এবং এই ঘটনাটা ঘটে হচ্ছে যে যখন আপনি খুব দ্রুত কোনো একটা সমস্যা ক্রিয়েট করতে চান, কোনো একটা দাবি ক্রিয়েট করতে চান, একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করতে চান, এবং এটা আনইনটেনশনাল না, এটা একটা ক্যালকুলেটেড রিস্ক। আপনি ঠেলে নিয়ে যাচ্ছেন পুরো জিনিসটাকে একটা খাদের দিকে, কারণ আপনার একটা
আপনি একটা বিশাল কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন, একটা হাই স্টেক গেম। এই হাই স্টেক গেমের জন্য আপনি যখন এরকম একটা সমস্যা তৈরি করেন, সেটাকে আমরা বলি ব্রিঙ্কম্যানশিপ। এখন ইস্যুটা হচ্ছে যে জায়গাটায় প্রশ্নটা, জামাত ইসলামের আমি এটাকে যেভাবে দেখি, এই যে আমরা হাইস্টেক গেম বলতেছি, এই হাইস্টেক গেমটা আসলে নির্বাচন না, কারণ জামাত নির্বাচনের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে। সে 300 আসনে প্রায় হচ্ছে ক্যান্ডিডেট ঠিক করে নিয়েছে, আপনি যা যা বলা হলো সেই সবকিছু। জামাত, আমার ব্যক্তিগত মত, জামাত এই ব্রিঙ্কম্যানশিপটা যেটা করছে যে ইলেকশন, এবং এই কথাটা জামাত বেশ কয়েকবার বলেছে যে তার একটা লেভেল প্লেইং ফিল্ড চায়। এই লেভেল প্লেইং ফিল্ডের ডেফিনেশন কি, এটা জামাত কখনো দেয়নি যে লেভেল প্লেইং ফিল্ডটা কি। কিন্তু আপনি যদি জামাতের নেতৃবৃন্দের গত কয়েকদিনের বক্তব্য শুনেন, আপনি দেখবেন যে বারবার প্রশাসনের একটা কথা চলে আসছে, জনপ্রশাসনের কতগুলো দাবি দেওয়া চলে আসছে, জনপ্রশাসনের সচিব কে হবে সেটা নিয়ে দাবি দেওয়া চলে আসছে। কারণ জনপ্রশাসন নির্বাচনের সময় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আপনার ডিসি রিটার্নিং অফিসারের ভূমিকায় থাকবেন, ইউএনওর হচ্ছে গিয়ে এখানে একটা ভূমিকা থাকবে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে জামাত পিআরটাকে একটা স্ট্র্যাটেজি হিসেবে, এই ব্রিঙ্কম্যান হিসেবে ইউজ করছে, একটা ক্যালকুলেটেড রিস্ক নিচ্ছে প্রশাসনের উপরে তার কন্ট্রোলটাকে স্টাবলিশ করার জন্য। সে বিএনপির সাথে এবং ইন্টারিম গভর্নমেন্টের সাথে একটা বার্গেইনে যেতে চাচ্ছে যে যদি তুমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ এই যে সেট আপটা, এটা যদি আমি যেরকম চাই তার কাছাকাছি কোনো একটা জায়গায় না নাও, তাহলে আমি এই আন্দোলন করব। ইলেকশন নিয়ে হচ্ছে গিয়ে আমি ঝামেলাও তৈরি করতে পারি, যেটা বললাম যে একদম ক্যালকুলেটেড একটা রিস্ক হাই স্টেক গেমে এইরকম একটা জায়গায় হচ্ছে গিয়ে চলে যাচ্ছে। আমি জামাত ইসলামের দায়টা দেখি হচ্ছে এই জায়গাটাতে। জামাতের আসল চরিত্র অনেকেরই জানা, কিন্তু তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের চরিত্র আরো জটিল। আসুন একটু উদাহরণ নিয়ে দেখা যাক। মানে ইসলামী ছাত্র শিবির যাদের কাঁধে চড়ে কাঁঠাল পাড়ে, তাদেরই মাথায় সবার আগে কাঁঠাল ভাঙে, যাতে কাঁঠাল পাড়ার পুরো কৃতিত্ব নিজেদেরই থাকে। 29 মে 2025 ছাত্র শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ আনে বাংলাদেশের ছাত্র ফেডারেশন। এই বাম সংগঠনের নেতাদের দাবি, জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা এক অলিখিত চুক্তির মধ্যে ছিলাম। আমাদের অনেক দ্বিমত থাকবে, কিন্তু তার প্রকাশ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা মামলার সংস্কৃতি আর ফেরত আসবে না, কিন্তু শিবির সেই অলিখিত চুক্তি ভঙ্গ করেছে। বাংলাদেশের জামাতে ইসলামের যেমন একটি অন্ধকার রাজনৈতিক ইতিহাস রয়েছে, তেমনি ছাত্র শিবিরের কুখ্যাত ইতিহাস রয়েছে। এরা খুন করে অত্যন্ত ঠান্ডা মাথায়, রক কেটে। একে শিবিরের নেতারা যতই অপপ্রচার বলে ধামাচাপা দিক, এর কালো ইতিহাস কালো হরফে বন্দী হয়ে রয়েছে। 1980 সালে চট্টগ্রামে তাবারাক হত্যাকাণ্ডের কথা মনে করলে এখনো শিউরে ওঠেন অনেকে। শিবিরের ছেলেরা কুপিয়ে জবাই করে নৃশংসভাবে হত্যা করে। ধারালো ছুরির এলোপাথারি কোপে গুরুতর আহত তাবরাক যখন জল জল করে কাতরাচ্ছিল, তখন শিবির কর্মীরা তার মুখে প্রস্রাব করে দেয়। 1982 সালের 11 মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নারকীয় তাণ্ডবের কথাও ভুলে যায়নি বাংলাদেশের মানুষ। চাঁপাই নবাবগঞ্জ থেকে 3টি যাত্রীবাহী বাস ভর্তি করে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর হামলা চালায়। এই সহিংস ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন। 1984 সালের 28 মে চট্টগ্রাম কলেজের ছাত্র ইউনিয়ন নেতা শাহাদাত হত্যাকাণ্ড। 1986 সালের 26 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আব্দুল হামিদের কবজি কাটা। 1987 সালের 29 জানুয়ারি চট্টগ্রামের ডাবল মুরিং দেবপ্রিয় বড়ুয়া অয়নের পায়ের রক কাটা। 1988 সালের 31 মে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র মৈত্রী নেতা ডক্টর জামাল আক্তার রতন হত্যাকাণ্ড। 1988 সালের 17 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র নেতাদের পায়ের রক কাটা। 1988 সালের 24 সেপ্টেম্বর সিলেট মহানগর ছাত্র নেতা মুনির তপন জুয়েল হত্যাকাণ্ড। সর্বশেষ 2024 সালে 3রা ও 4 আগস্ট পরিকল্পিত ষড়যন্ত্র নিখুঁত পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ হত্যাযজ্ঞ। 2024 সালের 7 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় পা হারানো পঙ্গু সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যাকাণ্ড। 2024 সালের
18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, মানসিক ভারসাম্যহীন এতিম তোফাজ্জল হত্যাকাণ্ড। এমনই কুখ্যাত ইতিহাসে কালিমা লিপ্ত হয়ে রয়েছে রক কাটা ছাত্র শিবির। তারা চায় ক্ষমতায় এসে আগের মতো ভয়ের বাতাবরণ তৈরি করতে, ফলে তাদের এখন লক্ষ্য প্রশাসনকে পকেটে পোড়া। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.